আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের বিকল্প পাকিস্তান, মিয়ানমার সহ 12 দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু। চালের দাম আর বাড়বে না, আশ্বাস খাদ্যমন্ত্রী। নারীদের সুরক্ষায় দেশে দেশে প্রণোদনার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘের অধিবেশনে ভার্চুয়াল অংশগ্রহণ। ধর্ষণ মামলায় এবার রাজধানীতে ছাত্রলীগ নেতা সবুজ 5 দিনের রিমান্ডে। সিলেটে গণধর্ষণে জড়িত 6 জনের ডিএনএ নমুনা সংগ্রহ। করোনার কারণে ষষ্ঠবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 31 অক্টোবর পর্যন্ত। ব্যতিক্রম কওমি মাদ্রাসা। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। ভারত রপ্তানি বন্ধের পর বিকল্প 12টি দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। মিয়ানমার ও পাকিস্তান থেকে আমদানি করা 170 টন পেঁয়াজ খালাস হচ্ছে চট্টগ্রাম বন্দরে। তবে গত এক মাসে অনুমতিপত্র নেওয়া 1.5 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করে সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের রিপোর্ট। গত 14 সেপ্টেম্বর ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় দেশের বাজারে অস্থিরতা তৈরি হয়। ফলে বাজারে পেঁয়াজের কেজি প্রতি দাম দ্বিগুণ বেড়ে যায়। এই অবস্থায় ব্যবসায়ীরা বিকল্প 12টি দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়। এ পর্যন্ত চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র থেকে 1,51,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন ব্যবসায়ীরা। এসব পেঁয়াজ আসতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। দেশে কৃষিজাত পণ্য আমদানি ও আমদানির পথ ছাড়ের জন্য অনুমতিপত্র নিতে হয় উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের কাছ থেকে। পেঁয়াজ আমদানিতে দেশের চাহিদা বিবেচনায় দ্রুত ছাড়পত্র দেওয়া বলেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। পেঁয়াজের 322টা আমদানি অনুমতিপত্র ইস্যু করেছি। সরবরাহ যাতে নিশ্চিত থাকে তার জন্য আমরা সার্বক্ষণিকভাবে সচেতন থেকে আমাদের ইন্সপেক্টরদের নিয়ে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। পাইপলাইনে থাকা আমদানিকারকের পেঁয়াজ দ্রুত দেশে ঢুকবে আশা ব্যবসায়ীদের। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে সফল করার জন্য ব্যবসায়ীরা এবং আমাদের বন্দর কর্তৃপক্ষ, কাস্টম কর্তৃপক্ষ অতি দ্রুততরভাবে এই পেঁয়াজ খালাস করার ব্যাপারে এগিয়ে আসতে হবে এবং তাহলে পরে সরকারের এই উদ্যোগ সফল হবে। অনুমতি নেওয়া 1.5 লাখ মেট্রিক টন সহ পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দাম সহনীয় পর্যায়ে আসবে মনে করেন ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চালের দাম আর বাড়বে না বলে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সরকারের বেঁধে দেওয়া দামে মিলগেটে চাল বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়ার কথাও জানান তিনি। দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব তথ্য জানান। সরকার নির্ধারিত দামে মিলগেটে চাল বিক্রি না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। মজুতদারি রুখতে এরই মধ্যে বিভিন্ন মিল ও আড়তে অভিযান শুরু হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। বলেন, মিলাররা চালের দাম আর না বাড়ানোর প্রতিশ্রুতি না রাখলে সরকার চাল আমদানি করবে। প্রত্যেকটা জেলা প্রশাসক এবং আরসিবুকদেরকে আমরা চিঠি দিয়েছি, সেটা তারা সঠিকভাবে আমাদের বেঁধে দেওয়ার দামে বিক্রি করছে কি না। যদি বিক্রি না করে ওখানে মোবাইল কোড করার জন্য ওরা যে ধাপে ধাপে দামটা বাড়ানোর চেষ্টা করছিল সেই জায়গাটা তো একটা বাড়িয়ে দিতে পেরেছে, ঠিক কি না? এখান থেকে তো আর বাড়ার উপায় নেই, এখান থেকে কমতে হবে, তাদেরকে বাড়াতে পারবে না। করোনায় বাংলাদেশ সহ সারা বিশ্বের নারীরা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দাবি, তাই ক্ষতিগ্রস্ত প্রতিটি দেশকে কর্মক্ষেত্রে নারীদের বিশেষ প্রণোদনা দিতে হবে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে নারী বিষয়ক এক বিশ্ব সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে শেখ হাসিনা এই আহ্বান জানান। একই সঙ্গে অভিবাসী শ্রমিক ও দেশে দেশে নারী শ্রমিকদের কাজের সুরক্ষার আহ্বানও জানান তিনি। জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বাংলাদেশের নারী ক্ষমতায়নের নানা দিক তুলে ধরেন তিনি। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তাদের সক্রিয় অংশগ্রহণের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে জানান প্রধানমন্ত্রী। তবে বৈশ্বিক করোনা মহামারীর কারণে বাড়ি এবং কর্মক্ষেত্রে নারী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আর এজন্য বিশেষ প্রণোদনা দেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। In the context of COVID-19,
the job of female workers, including migrant workers, across the global supply chains and other major employment sectors must be protected so that they are not further marginalized and financially excluded. এছাড়া নারীর ক্ষমতায়নে আন্তর্জাতিক সব সূচকে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্যের কথাও তুলে ধরেন সরকার প্রধান। বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যে নারী ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে। বিশ্বের 149 দেশের মধ্যে অবস্থান 50তম। We are leading in South Asia on women's overall empowerment, ranked 50th globally out of 149 countries and 7th in political empowerment. We have much more to do. বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Women's রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। public service. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যটন শিল্পের বিকাশের সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো যায়নি। পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে নদীপথে এবং আকাশপথে যোগাযোগ বাড়িয়ে পর্যটন ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় বাংলাদেশকে বিশ্ব যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পর্যটন ভবন এবং সকালে গণভবন থেকে অনলাইনে পানি ভবন, ঢাকা বিমানবন্দরের সামনে বঙ্গবন্ধুর মুরাল ও বহির্গমন লাউঞ্জে বঙ্গবন্ধু কর্নার, পর্যটন কর্পোরেশনের প্রধান কার্যালয় এবং সিলেট বিমানবন্দরের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। জলাধার রক্ষা ও ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে জীববৈচিত্র্য রক্ষার তাগিদ দেন তিনি। যত খাল, বিল, হাওর, পুকুর, নদী যা আছে সবগুলি যাতে নাব্যতা থাকে, সবগুলির জন্য সেগুলি খনন করা, সেখানে পানি ধারণ ক্ষমতা বাড়ানো। তাদের দুটি কাজ হবে, একটা হচ্ছে আমাদের জীববৈচিত্র্য রক্ষা হবে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, আবার আমাদের মৎস্য উৎপাদনও বাড়বে, মানুষের মাছের চাহিদাটাও আমরা পূর্ণ করতে পারবো। সুপেয় পানি, নিরাপদ পানি এবং স্যানিটেশন অর্থাৎ প্রণালী ব্যবস্থা, এগুলি দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি এবং প্রায় 98% মানুষ সেটা পাচ্ছে এবং আমরা এই কাজগুলো অব্যাহত রেখে যাচ্ছি। আর আমাদের বাংলাদেশটাই তো হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ, কাজে সে নদী হচ্ছে জীবন, নদী হচ্ছে প্রাণ, সেটাকে আমাদের রক্ষা করা। আবার সেই সাথে সাথে আমাদের এই নদী, আমাদের সাগর সব কিছুই কিন্তু পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী। এত চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের, কিন্তু সেগুলো আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। যোগাযোগ ব্যবস্থা বাড়িয়ে পর্যটনের উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশের যে গুরুত্ব তার সদ্ব্যবহার করতে হবে। জাতিপিতা সবসময় বলতেন যে বাংলাদেশকে তিনি মানে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলবেন, অর্থাৎ সুইজারল্যান্ড অফ দ্য ইস্ট। আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এবং আমরা ইন্টারন্যাশনাল এয়ার রুটের ভিতরে আছি, সেখানে আমাদের সামনে অনেক সম্ভাবনা আছে। যে সম্ভাবনাটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের একদিকে পর্যটন শিল্প, অপরদিকে আমাদের এই এয়ারলাইন্সই আমাদের অনেক টাকা উপার্জন করে দিতে পারে। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে আধুনিক ও মর্যাদা সম্পন্ন একটি দেশ হিসেবে বিশ্বে গড়ে তুলতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে হত্যার মধ্য দিয়ে উন্নয়ন থামিয়ে সামরিক শাসকরা নিজেদের স্বার্থে কাজ করেছে শুধু। নাজুক অবস্থায় ছিল। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। রিফাত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হলেও বরগুনায় এখনও সক্রিয় অনেক কিশোর গ্যাং। আলোচিত এই হত্যাকাণ্ডে অপ্রাপ্তবয়স্ক 14 আসামির পরিবারে এখন অমানিসার অন্ধকার। রিফাত হত্যার রায়ে সামাজিক অবক্ষয়ের হাত থেকে যুব সমাজকে রক্ষার তাগিদ দিয়েছেন আদালত। অভিভাবকদের আরও দায়িত্বশীল হবার আহ্বান সচেতন মহলের। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নের রিপোর্টে বিস্তারিত। বরগুনায় 2019 সালের 26 জুন প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় বুধবার রিফাতের স্ত্রী মিন্নি সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই হত্যায় শিশু আদালতে বিচারাধীন মামলায় অপ্রাপ্তবয়স্ক আসামি 14 জন। এ ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত কিশোরদের।
কিন্তু বিধিবাম। ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে আমার রাফির বাবার অনেক আশা ছিল সরকারি চাকরি হবে আমার ছেলের। এত ফ্যামিলি ধ্বংস, তার মায়েরা একভাবে কান্নাকাটি দিন 24 ঘন্টা চলতে হচ্ছে। ভালো করে করাতে পারলে একটা ভালো একটা উচ্চ রঙের একটা কোম্পানির চাকরি করতে পারবে, এই আশা ভরসা নিয়ে আমরা করছি। আমরা গরিব মানুষ, আমাকে দিন খাই চাইছি আমরা এইটাই করবো আমাকে ছেলেবেলা লাগবে, সেটা তো আমাকে করতে দিলে না। এই রকমের যেন কোনোদিন কোনো মুহূর্তে এই যে এখন যে ঘটনা যেন না হয়। বরগুনায় কিশোর গ্যাং কালচার এখনো চোখে পড়ার মতো। উঠতি বয়সী মাদকাসক্ত যুবকরা নিজেদের হিরো প্রমাণে এখনো মরিয়া, আর স্বার্থ হাসিলে এর পেছনে থাকছে রাজনৈতিক ছত্রছায়াও। প্রত্যেকটা ঘটনা যখনই ঘটে তখন এই গডফাদারদের চেহারা আমরা কিছুটা হলেও সামনে দেখতে পাই, কিন্তু এর তদন্তের মাধ্যমে তাদের যে দোষী সাব্যস্ত করা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এটা কখনোই হয় না। মাদকের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট যদি নির্মূল না হয়, এভাবে ভিন্ন ভিন্ন নামে বন্ড গ্রুপ, এরপর হয়তো অন্য গ্রুপ সৃষ্টি হবে। কিশোর ও যুবকদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়তে সমাজ তথা পরিবার আরও দায়িত্বশীল না হলে বিশৃঙ্খলা বাড়বে বলে শঙ্কা বিশিষ্টজনদের। কেউ অন্যায় করে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে মাস্তানি করে কেউ পার পায় না। গডফাদার নির্মূল হওয়া উচিত। সমাজে বেঁচে থাকার জন্য, সমাজে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য, সন্তানকে লালন পালন করার জন্য গডফাদার সন্ত্রাসীদের নির্মূল হওয়া উচিত। কিশোর গ্যাং ও অপরাধীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। কিশোর অপরাধ নির্মূলে এবং অপরাধ যে যারা করবে তারা যাতে আইনের আওতায় আসে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য তৎপর রয়েছে। অপরাধ নয়, আগামী প্রজন্ম আত্মনিয়োগ করবে সমৃদ্ধ দেশ গড়ার কাজে, এ প্রত্যাশা বরগুনাবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক। গৃহকর্মী ধর্ষণের মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি সবুজ আল সাহাবাকে 5 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলায় অন্য আসামি বিবি ফাতেমা ঝুমুকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়। এক গৃহকর্মীকে ধর্ষণের মামলায় বুধবার রাতে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি সবুজ আল সাহাবাকে। বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হয় তাকে। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে ছাত্রলীগ নেতা সবুজকে 5 দিনের ও ধর্ষণের সহযোগিতার দায়ে ফাতেমার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় 6 আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের পর পুলিশ আবারও আসামিদের হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। সিলেট বিমানবন্দরে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যারাই হোক কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এছাড়া সাভারের মুক্তির মোড়ে এক নারী শ্রমিক, যাদুরচর এলাকা এক ইউটিউবার তরুণী ও আনন্দপুরে 5 বছর এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পৃথক 3টি ঘটনায় আটক করা হয়েছে 4 জনকে। করোনায় দেশে একদিনে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5272 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে 11,420টি নমুনা পরীক্ষায় 1,508 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 3,64,987 জন। মারা যাওয়া 21 জনের মাঝে 16 জন পুরুষ ও 5 জন নারী। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,591 জন। মোট সুস্থ হয়েছেন 2,77,078 জন। দেশে করোনা শনাক্তের হার 13.20%, সুস্থতার হার 75.91 ও মৃত্যুর হার 1.44%। মহামারী করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো বাড়ানো হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হাসান বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ইতিবাচক হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। তিনি জানান, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। স্কুল পুনরায় শুরুর ব্যাপারে একটি গাইডলাইন তৈরি করা হয়েছে। সেটি বিবেচনা করে শিক্ষকরা পরবর্তী বিষয়গুলোর দিকে নজর দেবেন। সচিব জানান, শিক্ষাবর্ষ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। নতুন বই ছাপানোর কাজ চলমান রয়েছে। 1 নভেম্বর থেকে ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই 40 দিনের জন্য একটি পাঠ পরিকল্পনা আছে, না হলে পরবর্তী বিষয়টি ভেবে দেখা হবে। বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে অনিয়ম বা অভিযোগে মানব পাচার আইনে মামলা হওয়ায় ক্ষুব্ধ জনশক্তি প্রেরণকারীরা। তাদের দাবি, সরকারের নিয়মনীতি মেনেই তারা জনশক্তি রপ্তানি করেছেন।
এমনটি চললে আতঙ্কে কর্মী প্রেরণ বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তবে পুলিশ বলছে প্রচলিত আইনেরই প্রয়োগ করছেন তারা। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেছেন, আইনটি নিয়ে কাজ করছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আবারও আলোচিত মানব পাচার ইস্যু। লিবিয়ায় ২৬ বাংলাদেশির মর্মান্তিক পরিণতি, ভিয়েতনামে কাজ না পেয়ে প্রবাসীদের বিক্ষোভ, আবার সৌদি আরবে নারী কর্মী নির্যাতন ও মৃত্যু। এসব অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের ঘটনায় মানব পাচার আইনের মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে জেলে আছেন অন্তত ১১টি রিক্রুটিং এজেন্সির মালিক। এতে ক্ষুব্ধ এজেন্সিগুলোর সংগঠনের নেতারা। কোভিড-১৯-এর কারণেই আমরা খুবই বেশি ক্ষতিগ্রস্ত। এর মধ্যে আবার মানব পাচার আইনের প্রয়োগ যখন শুরু হচ্ছে, তখন সকলেই এখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। অভিবাসন আইনের আওতায় আনা যায় এবং বিচারও করা যায়। মানব পাচার আইন যেটা নন বেইলেবল, নন কম্পাউন্ডেবল, তার মানে হলো বাদী বিবাদী কিন্তু কোনো সমঝোতে আসতে পারবে না। এটার উদ্দেশ্যই হলো টু সাপ্রেস আওয়ার ম্যান ফর এক্সপোর্ট। ব্যবসায়ীরা হয়রানির অভিযোগ করলেও প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি এ ধরনের মামলা তদন্তে বিশেষভাবে নিয়োজিত সিআইডির। যত রকমেরই বিএমইটি কার্ড করেই যান, যদি সে ওখানে যে নিগৃহীত হয়, তার যদি লিগাল স্ট্যাটাসটা ফুলফিল না হয়, আলটিমেটলি কিন্তু আবার হিউম্যান ট্রাফিকিংয়ে চলে আসবে। আইনটা কিন্তু এরকমই। তাহলে আপনার শুরুটা হলো সেই অভিবাসনের প্রক্রিয়াটি, পরবর্তীতে চলে আসলে আপনার মানব পাচারে। সো এইটা আসলে আরও যারা বড় বড় আইনজ্ঞ আছেন তাদের নিয়ে ওটা ভাবতে হবে, আমরা ভাবলে হবে না। রিক্রুটিং এজেন্সি চলে অভিবাসী আইনে। সেই আইনে সরকারের সকল নির্দেশনা মেনে কর্মী পাঠানো হলেও মানব পাচার আইনে মামলাকে অযৌক্তিক বলছেন এই বিশ্লেষক। এই আতঙ্ক যদি বিরাজ করে এবং এই আইনের যে সাংঘর্ষিক বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্টেক হোল্ডারদের অর্থাৎ রিক্রুটিং এজেন্সিদের প্রতিনিধি নিয়ে যদি একটা সমাধান না করে, তাহলে কিন্তু এই পেশার সাথে যারা যুক্ত রয়েছেন জনশক্তি প্রেরণ খাতের সাথে, তারা কিন্তু ভয়ে এই কর্মী প্রেরণের গতি তারা ধীর করে দিবে। কেউ যদি দেখা যাচ্ছে যে সে কোনো রকম ইমিগ্রেশন পারমিশন নিল না, নিয়োগ অনুমতি নিল না, অ্যাটাস্টেশন করলো না, তাহলে তাকে কিন্তু ছাড় দেওয়া যাবে না। দুই আইনের মধ্যে সাংঘর্ষিক ইস্যুতে এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে চিঠি চালাচালি ও বৈঠক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রী ইমরান আহমদ জানান, কর্মীদের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি কাজ চলছে রিক্রুটিং এজেন্সিগুলোর স্বার্থ রক্ষায়ও। হোম মিনিস্টারের সাথে আমরা মিটিং করেছি, আর আমরা একটা সলিউশন বাইর করছি দ্যাট আননেসেসারি হ্যারাসমেন্ট যে রিক্রুটিং এজেন্টের যে না হয়, বাট বিনা বিএমইটি ক্লিয়ারেন্সে যদি কেউ পাঠায় থাকে, ওকে যত জোর মানব পাচার আইন অ্যাপ্লাই করা যায় এটা কিন্তু করা উচিত। যদি ওখানে নির্যাতিত হয়, নিয়ম হলো ওখানে কিন্তু থানাতে কেস করার। প্রকৃত মানব পাচারকারীদের কঠোর শাস্তি নিশ্চিতে রিক্রুটিং এজেন্সিগুলোর ভূমিকা রাখার তাগিদও দিলেন মন্ত্রী ইমরান আহমদ। যদি আমরা আইন চেঞ্জ করি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। টিকিটের আশায় বৃহস্পতিবারে সৌদি প্রবাসীদের ভিড় বিমান ও সৌদি এয়ারলাইন্স অফিসে। তবে টিকিটের জন্য নতুন করে দেওয়া হচ্ছে না কোনো টোকেন। ভিসা এবং আকামার মেয়াদ শেষ হওয়ার ভয়ে অনেকেই টোকেনের আশায় ছুটে এসেছেন ঢাকায়। আগে টোকেন পাওয়াদের দেওয়া হচ্ছে বিমানের টিকিট, এতে তাদের মাঝে এসেছে কিছুটা স্বস্তি। টিকিটের আশায় ভিড় করা এই সৌদি প্রবাসীদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হচ্ছে ৪-৫ দিন পর। তাই এখনই বিমান টিকিট না পেলে অনিশ্চয়তায় পড়তে হবে তাদের। তাই রাত দিন একাকার করে একটি টোকেনের অপেক্ষা। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। দুপুরে নিউরোসায়েন্স হাসপাতাল থেকে মিরপুরের সিআরপিতে যান তিনি। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ১ মাস চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুর 12:30টায় হাসপাতাল ছাড়েন সাবেক ইউনো ওয়াহিদা। চিকিৎসকরা জানিয়েছেন, সাবেক ইউনো ওয়াহিদা এখন শঙ্কামুক্ত। তার ডান হাত ও পায়ে এখনো পুরোপুরি শক্তি ফিরে আসেনি, কয়েকদিন চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাবেন। তাকে সিআরপিতে রেফার করা হয়েছে, তবে স্বাভাবিক হয়ে কাজে ফিরতে মাসখানেক সময় লাগবে বলে জানান তারা। ২ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম নিজের সরকারি বাসায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ৪ সেপ্টেম্বর হেলিকপ্টারে করে ঢাকা এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রচারণার শেষ দিনে কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা করেছেন কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ।
নির্বাচিত হলে 1 মাসের মধ্যে জেলা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা ঠিক করা হবে বলে জানান সালাউদ্দিন। মনোনয়নপত্র সংগ্রহের দিনই নিজেদের 21 সদস্যের প্যানেলের সঙ্গে পরিচয় করে দিয়েছিল সম্মিলিত পরিষদ। প্রচারণার শেষ দিনে কাউন্সিলরদের সামনে আরও একবার হাজির হয়েছেন তারা। সিনিয়র সহসভাপতি প্রার্থী আব্দুস সালাম মুর্শিদি দাবি করেন, গত 12 বছরের সাফল্যের সাথে ফুটবল ফেডারেশনের দায়িত্ব পালন করেছেন তিনি। এবারের প্যানেলটির সংগঠক পৃষ্ঠপোষক মিলিয়ে যথেষ্ট ভারসাম্যপূর্ণ হয়েছে। সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিন বলেন, 12 বছরে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, এখন সময় হয়েছে এর ফসল ঘরে তোলার। আমি এখানে আসছি নিজেকে ডিফেন্ড করতে না, আবার নিজেকে বাহাদুরিও করতে না। আমি এখানে একটা কথাই জানাতে আসছি, আমার যে এক্সপিরিয়েন্সটা 3 টার্মের, এইটা আপনারা ব্যবহার করেন। আমি কি মিস্টেক করেছি, কি সাকসেস, এই আলাপ আমি করতে আসি না। আমি আপনাদেরকে বলতে আসছি যে যেসব জায়গাগুলো গ্যাপ আছে, আমার এখন শিক্ষা হয়েছে এই জায়গাগুলো কভার করা। আমি ইলেকশনের আগে আপনাকে কোনো কিছু প্রমিস করবো না, আমি ইলেকশন জেতার জন্য আপনাকে কথা বলবো না। সংবাদ শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ভারতের বিকল্প পাকিস্তান, মিয়ানমার সহ 12 দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু, চালের দাম আর বাড়বে না আশ্বাস খাদ্যমন্ত্রীর। নারীদের সুরক্ষায় দেশে দেশে প্রণোদনার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার, জাতিসংঘের অধিবেশনে ভার্চুয়াল অংশগ্রহণ। ধর্ষণ মামলায় এবার রাজধানীতে ছাত্রলীগ নেতা সবুজ 5 দিনের রিমান্ডে। সিলেটে গণধর্ষণে জড়িত 6 জনের ডিএনএ নমুনা সংগ্রহ। করোনার কারণে ষষ্ঠবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 31 অক্টোবর পর্যন্ত, ব্যতিক্রম কওমি মাদ্রাসা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।